আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন যেন আমরা জমি মাপতে কিভাবে জমি মাপে জমির সেই হিসাবটা আমরা বুঝি না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জমি কিভাবে মাপতে হয় এবং জমি মাপার একটা পারফেক্ট একটা আইডিয়া আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে জমি মাপতে হয়, একটা পারফেক্ট একটা সঠিক একটা আইডিয়া নিতে পারবেন। কারণ বর্তমান যুগে জমি মাপা সম্পর্কে ধারণা থাকাটা একান্ত প্রয়োজন। কারণ আমরা যারা আছি সবার মাঝেই কোনো না কোনোভাবে জমির হিসাব নিকাশ করতে হয়। কারণ ভাগ বটোয়ারা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। যদি আপনি আইডিয়া না থাকে আপনার জমি সম্পর্কে, তাহলে হয়তোবা দেখা গেছে যে অসাধু কিছু চক্র আছে, তারা আপনাদেরকে ঠকাইতে পারে বা আপনাকে মাফে কম দিতে পারে, এরকম করতে পারে। যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদেরকে আর কেউ ঠকাইতে পারবে না, আপনারা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি। প্রথম যেন এই যে আমি একটা ড্রয়িং এঁকে রেখেছি, সেই ড্রয়িংটা হচ্ছে একটা জমি। এই জমিটা আপনার এরকম চতুর্ভুজ আকৃতিরও হতে পারে বা কোনো বাহু কম বেশিও হতে পারে। আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি শুধু একটি ড্রয়িং এঁকে রেখেছি। এই যে ড্রয়িং এর এইটাকে বলে যে এ ইকুয়াল টু বি। এ বি, এই যে বাহুটা এটা হচ্ছে দৈর্ঘ্য, এবং বি এবং সি বাহুটা এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এ বি, এই যে এ বি বাহুটা প্রস্থ, আর ডি সি যে বাহুটা এটাও হচ্ছে প্রস্থ। একটা জমির চারটা বাহু বা তিনটা বাহু থাকতে পারে। তবে এটা কিভাবে আহ, আপনারা সঠিক ওয়েতে হিসাব করবেন এবং এখান থেকে আপনারা যে সঠিক যে এটা আপনারা কিভাবে পাইবেন, সম্পূর্ণটাই এই ভিডিওতে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যে কোনো আপনার জমিটা যে কোনো ধরনের হতে পারে। আমি এই চতুর্ভুজ আকৃতির জমিটা আমি নিয়েছি, সেই চতুর্ভুজ আকৃতির জমিটির আমি মাপ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার প্রথমে তো আপনার জমিটা মাপতে হবে। প্রথম মাপতে হবে কি, দৈর্ঘ্য মেপে নিবেন। যেন এই যে এ এবং ডি এই বাহুর দৈর্ঘ্যটা মাপবেন, যেন এই দৈর্ঘ্যটা কত আছে আপনার। ধরেন এই দৈর্ঘ্যটা আমরা মেপে বাইর করলাম। আরেকটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই ফুটে মাপটা দিবেন, কারণ ফুটে মাপটা দেওয়ার ফলে এটা সহজ হবে। আপনারা ফুটে মাপটা দিবেন। তখন ফুটে মাপটা দিতে গেলে আমরা এখানে এই জমিটা যখন মাপবো, এই দৈর্ঘ্যটা মাপতে আমরা ধরেন এখানে আমরা 250 ফুট পেয়েছি। আমরা এই দৈর্ঘ্যটা পেয়েছি 250 ফুট। আর এখন এই দৈর্ঘ্যটা মাপার পর আমরা এই বি বিসি যে বাহুর দৈর্ঘ্যটা এই জমির এই পাশটাও আমি মাপবো। এই পাশটা আপনার 250 হতে পারে বা আরো কম বেশি হতে পারে। আপনাদের হিসাবের সুবিধার্থে আমি এইটাও 250 দিয়ে দিলাম, যে এইখানেও 250 আছে। আপনাদের এটা বেশি কমও হতে পারে। আপনারা এটা মাপ দিয়ে নিবেন, বা আপনাদের এখানে আরো কম হইতে পারে, বেশি হইতে পারে। আপনাদের যেটা মেপে পাইবেন সেটাই লিখবেন। তারপর আমরা মাপবো এখানে প্রস্থটা ধরেন আমরা এখানে প্রস্থটা পাইলাম 160 ফুট। ধরেন আমরা না 160 ফুট পাইলাম, আবার এই প্রস্থটা মাপলাম, এই প্রস্থটাও পাইলাম, বা 160 ফুট, 60 ফুট পাইলাম। এই যে এখন দেখেন আমি একটা সমান্তরাল হিসাব একটা দিয়েছি, যেন এটা আমরা আসলে হিসাবের সুবিধার্থে এটা লিখেছি। আপনাদের এটার বেশি কমও হইতে পারে, যেন এই পাশটা আপনাদের আরো বেশিও হইতে পারে, এই পাশটা আপনাদের কমও হইতে পারে, এই পাশটাও বেশি হইতে পারে, এই পাশটাও আপনাদের কম হইতে পারে। এখন আপনারা যে মাফে আপনার যে ফুটটা আসবে সেই ফুটটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনাদেরকে আরো একটা ক্লিয়ার করি, যেন অনেকে আছেন যে এই চার কোনা বা চায়ের বাহু মাইফেই কিন্তু আমরা এটাকে ক্ষেত্রফল বাইর করে ফেলাই, ক্ষেত্রফল বাইর করে এখানে হিসাবটা আমরা ক্লোজ করে দিই। আসলে মূলত এইটা কিন্তু সঠিক হয় না। এখানে ক্ষেত্রফল বাইর করতে হলে আপনার দেখা গেছে যে এই যে এই বাহুটা দেখতেছেন, এই বাহু থেকে এই বাহু এবং এই ইয়া থেকে বি, এইটা এই জায়গায় এই স্টেট সোজাও নাও হতে পারে। এখানে আপনার একটু অ্যাঙ্গেল থাকতে পারে, ওই জায়গায় আপনার একটু অ্যাঙ্গেল থাকতে পারে, আপনার জমিতে এই জায়গায় একটু অ্যাঙ্গেল থাকতে পারে, এই জায়গায় একটু অ্যাঙ্গেল থাকতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যদি এই সাইডটা বাহুর গড় বাইর করিয়া যদি আপনারা আমরা জমিটা মাইপি, তাইলে কিন্তু আমাদের জমির সঠিক হিসাবটা হবে না। যদি এটা বাহিরের দিকে অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের জমি থাকবে বেশি কিন্তু মাপে থাকবে কম। আর যদি ভিতরের দিকে যায় দেখা গেছে যে আমাদের জমি হয়েছে কম, মাপে আসছে বেশি, তাহলে আপনি ঠকতে পারেন। সেই ক্ষেত্রে বলবো কি, যদি অ্যাঙ্গেল যত বেশি এদিক দিয়ে রাউন্ড টাউন থাকবে তত একটা মাপ একটু বেশি নেবেন। তখন আমরা এখান থেকে একটা মিডিল একটা পজিশন নিলাম, একটা মিডিল পজিশন নিয়ে একটা আমরা এইভাবে একটা
প্রস্থ বাইর করলাম। এই যে খাড়া একটা চিহ্ন দেখছেন, মিডিলে, জমির মিডিলে একটা প্রস্থ বাইর করলাম। দেখা গেছে যে আমার মিডিলের প্রস্থ হয়েছে 150। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা আমি দিলাম 150। এখানে আপনার 160 হইলে তো সমান সমানই হইলো, তার মানে সমান্তরাল। যদি সমান্তরাল না হয়, যে মিডিলে একটু রাউন্ড হয়ে গেছে, এরকম হতে পারে। মিডিলে রাউন্ড হয়ে গেলে কিন্তু আবার এই প্রস্থটা ঠিক থাকবে না, এটাও কিন্তু পরিবর্তন হইব। ধরেন এইটাও একটু পরিবর্তন হইব। আর এখন এই যে মিডিল, এই মিডিল যদি এই দিক দিয়ে ভিতর দিক একটু রাউন্ড হয়ে যায় বা বাইরের দিক দিয়েও রাউন্ড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এই এ এবং বি এদের মিডিল বরাবর আর একটা দৈর্ঘ্য এভাবে মাপবেন, আর একটা দৈর্ঘ্য মাপবেন। সেই দৈর্ঘ্যটা ধরেন যেন আপনার এখানে আছিল, এই দৈর্ঘ্যটা ধরেন আপনার 260 হয়ে গেল। এই যে সাপোজ 260, দেখেন এইখানে দৈর্ঘ্য হচ্ছে 250, এখানে দৈর্ঘ্য 230 বা 40 হইলো, এখানে 260। 260 মানে এটা একটু বাহির দিয়ে গেছে বা এটা একটু বাহির দিয়ে গেছে, কিন্তু এটাও পরিবর্তন হইব। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা ইয়া করলাম। এখন আমরা এই জমিটা বাইর করলাম, মাপ একটা সঠিক একটা সংখ্যা নির্ণয় করলাম। এখন আমরা এটা থেকে সঠিক মাপটা জানবো, যে দৈর্ঘ্য, আমরা গড় দৈর্ঘ্যটা বের করবো। দৈর্ঘ্য কত? এনে হয়েছে 250, আর এই যে 250, তাহলে আমরা এটাকে যোগ করে দিই। 250 আমরা প্লাস করব 250, 250 প্লাস 250 প্লাস আবার দিল, আবার সরি, আবার দিব 250। তাইলে আমরা এখানে, আমরা তো যেহেতু তিনটা বাইর করছি, তাইলে তিনটা বাইর করার জন্য আর এই যে 250 এবং 250 আর মিডিলে বাইর করলাম কত? 260। তাহলে আমরা এখানে লিখবো 260। 260 ইকুয়াল টু কত আসে? তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা একটু করে নিই, যে 260 ইকুয়াল টু কত। হ্যাঁ, তাহলে আমরা না হিসাবটা করলাম, 250 প্লাস 250 প্লাস 260 ইকুয়াল টু হয়েছে আমাদের 60, মানে 760 আমরা একটা দৈর্ঘ্য পাইছি। এখন এই দৈর্ঘ্যটাকে আমরা ভাগ দিতে হবে। ভাগ দিলেই আমরা কততে ভাগ দিব, এখানে আমরা কয়টা দৈর্ঘ্যের মাপ নিছি, দৈর্ঘ্যের মাপ নিছি একটা, দুইটা, তিনটা। আমরা তিনটা দৈর্ঘ্যের মাপ নিছি বিধায় আমরা এটাকে 3 দিয়া ভাগ দিব। 3 দিয়া ভাগ দিলেই এটার যে একটা গড় দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা ভাগ দিব 3 দিয়া। 3 দিয়া যদি আমরা এটাকে ভাগ দেই, তাহলেই কিন্তু আমরা এটার গড় দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 3 দিয়া ভাগ দিলে আমরা আবার ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে এটাকে আমরা ভাগ দিব 3। 3 দিয়া ভাগ দিলে কত আসে? 3 দিয়ে ভাগ দিলে 253.3 আসে। 253.3। তাইলে আমরা এখানে এটার সমান পাইলাম কত? 253.3। আমরা 253.3 আমরা এটা পেয়ে গেলাম। এখন হইছে গড় প্রস্থ। গড় প্রস্থ কত? এই যে প্রস্থ, এই বাহুটাকে বলা হয় প্রস্থ। প্রস্থ হইলে এখানে আমরা পেয়েছি কত? 60, মানে হইছে 160। 160, এটারে আমরা প্লাস দিব হচ্ছে গা 160। তারপরে আমরা এই পাশেও পাইছি 160, তার মানে আমরা এখানেও 160 পেয়ে গেলাম। 160। তারপরে আমরা মিডিলে কত পেয়েছি? মিডিলে পেয়েছি এখানে, এই যে মিডিলে পেয়েছি 150। এখানে একটু জমিটা আমার রাউন্ড আছে, সেই জন্য আমরা এখানে 150 পেয়েছি। 150, হ্যাঁ, 150 পাওয়ার পর আমরা এটাকে, এখন আমরা এটাকে প্লাস দেব 160 আর কত? 160, 160, 150। 160 প্লাস 160 প্লাস 50, ও সরি, মানে 150, তার মানে আর 100 দিই, 150। তাহলে আমরা হচ্ছে 470। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত? 470। তাহলে এইটাকেও আমরা ভাগ দিব, এটাকেও আমরা ভাগ দিব কত দিয়া? এটাকে আমরা ভাগ দিব 3 দিয়া, কারণ আমরা তিনটা মাপ নিছি, মানে 3 জায়গার, মিডিলের 2 সাইডের এবং মিডিলের 3 জায়গার। তাহলে আমরা এটাকে আবার 3 দিয়া ভাগ দিব। 3 দিয়া ভাগ দিলে এটা কত এসে দাঁড়ায়? আমরা আবার একটু ক্যালকুলেশন করে নিই। ভাগ হচ্ছে 3। তাইলে আমরা 3 দিয়ে ভাগ দিলে এসে দাঁড়াইছে 156.6। 156.66, ধরেন 156.66 এর এটা মূল্য নয়, বা এখানে আপনারা 7 দিয়ে দিবেন, যেহেতু 66 আছে, তাহলে না আমরা 7 হয়ে গেল, 7। তাহলে আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি এত, গড় প্রস্থ পেয়েছি কত? গড় প্রস্থ পেয়েছি, আমরা এটা বাইর করে ফেলছি। তাইলে আমরা দৈর্ঘ্য ক্ষেত্রফলটা যখন বাইর করবো, আমরা জানি কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ হইলেই কিন্তু ক্ষেত্রফল বাইর হয়।
তাইলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বাহির করে নিই যে ক্ষেত্রফলটা আসলে কত। তাহলে ক্ষেত্রফলটা বাহির করতে গেলে আমরা দৈর্ঘ্যকে গুণন করব। দৈর্ঘ্যকে গুণ করব কত 253.3 253.3। হ্যাঁ, আমরা এখানে হিসাবটা কি করলাম যে আমরা দৈর্ঘ্য বের করছি কত, দৈর্ঘ্য হচ্ছে 253.3 আর প্রস্থ হচ্ছে 156.7। তাহলে আমরা এটাকে গুণ করব, গুণ করলে যে গুণফলটা আসে সেটাই হবে ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে গুণ করি, এখানে গুণ করতে গেলে আমরা কত পেয়েছি 253.3 ইন্টু 156.7। তাহলে আমরা গুণফলটা কত পাইলাম 39,692.11। তাহলে যেহেতু 11 আসছে, 11 আসলে এটাকে আমরা 93 ধরে নিতে পারি। তাহলে 39,693। তাহলে হচ্ছে এটা কত 39,693। এটা পেয়ে গেলাম 39,000, আমরা একটু ভুল করছি হিসাবে, 39,692 বা 93 আমরা এক ধরে নিচ্ছি। 39,693, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন আমরা এই যে আমাদের যে জমিটা, এই যে আপনারা দেখেন যে জমিটা, এই টোটাল জমির যে মাপ অনুযায়ী আপনারা যেটা মেপে পাইবেন, সেই মাপটাকে যখন আপনারা এই হিসাবে এসে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর এইরকম একটা সংখ্যা এসে দাঁড়াইবে। কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না, এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য এটা আমি একটা আনুমানিক একটা হিসাব নিয়ে নিছি, কিন্তু আপনাদের যে হিসাবটা আসবে সেই হিসাবটা এখানে করবেন, করার পর এইরকম একটা ক্ষেত্রফল আসবে। এই ক্ষেত্রফলটাকে আমরা এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমরা বলি কি বর্গ ফুট। এইগুলো ছিল ফুট, যখন এটাকে গুণন করার পরে যে ফলটা আসবে এটাকে বলা হয় বর্গ ফুট। তাহলে এই বর্গ ফুট থেকে এই জমিতে কত শতাংশ জমি আছে এবং কত কাঠা জমি আছে সব আমি বাইর করব। এই বাইর করব কোনটা দিকে, এই ক্ষেত্রফল মানে এই বর্গ ফুটের যে ফলাফলটা আসছে সেই ফলাফলটা থেকে। তাইলে আমরা এখানে বাইর করি। এখানে বাইর করার জন্য এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই সংখ্যাটাকে আমরা জানি 435.6 বর্গ ফুট সমান 1%। যেহেতু 435.6 বর্গ ফুট, তাইলে আমরা এখানে 435.6 বর্গ ফুট সমান হয়েছে কি 1%। তাইলে আমরা এই 435 দিয়া ভাগ দিব। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখার বিষয়, এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ এই সংখ্যাটাই হয়েছে মেইন। এটা দিয়ে আমরা ভাগ দিয়ে বাইর করতে পারবো কি শতাংশ। যদি আমরা কাটা বাইর করি তা কাটাটাও বাইর করি, কারণ আমি এটা লিখে রাখছি, কারণ আপনাদেরকে আগে লিখি তারপর ক্যালকুলেশনটা করি। 39,693। হ্যাঁ, এটাকেও ভাগ দিব। এখন কাটার এটা হচ্ছে আমরা প্রথমটা বের করছি কি শতাংশ, এখন কাটাটা হচ্ছে 720 বর্গ ফুটে। 720 720 বর্গ ফুটে হয়েছে গা এক কাটা। তার মানে এক কাটা যদি আমরা শতাংশে যাই, আবার এটাকে কিন্তু শতাংশটারও কিন্তু আমরা বাইর করতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণ হিসাবটা দেখাচ্ছি। যে আমরা প্রথম বাইর করব শতাংশ। শতাংশ বাইর করতে গেলে এই যে এই সংখ্যাটা 435.6 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এই যে এই সংখ্যাটা আমরা পেয়েছি, যে সংখ্যাটা, এই সংখ্যাটারে 435.6 দিয়ে ভাগ দিব। তাইলে আমরা সংখ্যা কত হয়েছি 39,693। এই যে 39,693 রে আমরা ভাগ দিব 435.6 দিয়ে। যখন এটাকে আমরা ভাগ দেব, ভাগ দিলে ভাগফল কত আসে 91.12%। মানে এনে হয়েছে 91। এই যে আমরা এই পরের সংখ্যাগুলো আসলে এনে যদি 6 থাকে তাহলে এটা এনে হইছে 1 জমা 1 হয়, আর যদি এনে 6 হয় তাহলে 1 আইসা মানে এখানে অ্যাড করা যায় কিছু সামথিং, কিছু বেশি কম হয়। তাহলে আমরা 6 মানে 91%। হয়েছে আমরা 91.12, মানে 91% জমি আমরা এখানে পেয়েছি, যে আমরা টোটাল 91% জমি পাইছি। তাইলে আমরা যদি এইটাকে এই সংখ্যাটারে আবার যদি আমরা
যেহেতু শতাংশ পাইছি, এখন আমরা দরকার হচ্ছে কি কাটা, যেন আমরা জানবো যে এখানে আসলে কয় কাঠা জমি আছে। তাহলে কাটাটা বাইর করতে গেলে 700 বর্গ ফুট, 720 বর্গ ফুট সমান হচ্ছে 1 কাঠা। তাহলে আমরা এটাকে 720 দিয়ে ভাগ করি। তাহলে আমরা 720 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা কাটাটা পেয়ে যাব 39,693 ভাগ হচ্ছে 720। তাহলে 720 দিয়ে ভাগ দিলে আমাদের এনে আইসা 55.12 কাটা। তাইলে হচ্ছে 55.12 কাটা। এটা হয়েছে আমরা কাটা, আর এটা হচ্ছে আমরা শতাংশ। তাহলে আমরা এটা কাটা বাইর করে ফেলাইছি। এখন এখন আপনারা যদি আবার এইটা থেকে কাটা বাই করতে চান, ধরেন এইটা থেকে কাটা বাই করুন, তাহলে এইটা থেকে আপনারা কাটা বাই করতে পারেন। কিভাবে কাটা বাই করতে পারেন? এটা কিন্তু বর্গ ফুট, এত বর্গ ফুটে যখন আমরা এই সংখ্যাটা দেবেন, আপনারা মনে রাখবেন সবসময় এই সংখ্যাটা, মানে 435.6 বর্গ ফুট সমান হয়েছে 1 শতাংশ। আর এই সংখ্যাটা মনে রাখবেন, এটা হচ্ছে 720 বর্গ ফুট সমান হয়েছে 1 কাঠা। তাইলে আমরা এখানে আমাদের এই যে এই জমিটা, এই জমিটাতে আমরা কতটুকু জমি আছে, এই জমি টোটাল, এই জমিটাতে আমাদের টোটাল জমি আছে হইছে গা আপনাদের এই 91.12 শতাংশ। আর কাটার হিসাব যদি বলেন, অনেকেই খাটা বলে, যে শতাংশ হিসাবটা বলে না, তাহলে 55.12 শতাংশ কাটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে কাটার কিন্তু এটা সরকারি মাপ, আমি সরকারি মাপটা বলছি, অঞ্চল ভেদে কিন্তু অনেক পরিবর্তন হয়, কারণ এখানে সরকারি মাপে হয়েছে 1.65 শতাংশ সমান 1 কাটা। অনেক জায়গায় দেখা গেছে যে 3 শতাংশ 1 কাটা, 5 শতাংশ 1 কাটা, 6 শতাংশ 1 কাটা, 7 শতাংশ 1 কাটা, আমাদের এলাকায় আবার 10 শতাংশ 1 কাটা। এইরকম কিন্তু এটা স্থান ভেদে, এটা হচ্ছে আঞ্চলিক হিসাব। আর আমি যেটা করছি এটা হচ্ছে একদম জেনুইন সরকারি হিসাব। এখন যদি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যে আপনারা এই যে শতাংশটা বাই করছেন, এই শতাংশ থেকেও কিন্তু আপনারা কাটা বাই করতে পারেন। কিভাবে শতাংশ থেকে কাটা বাই করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন যে আমার এখানে আছে কত, 91.12, 91.12, এটারে যদি আমরা শতাংশ দিয়ে ভাগ দিই, তাহলে এমন আমরা শতাংশ তো পাইছি, শতাংশ কত, 1.65, মানে 1.65 হয়েছে কি 1 কাঠা। এই শতাংশটা হয়েছে 1 কাঠা। যেহেতু আমরা এই জমিটা বাইর করছি, তাহলে আমরা এটার একটা ভাগ দিই, তাইলে কিন্তু আমরা আর একটু সহজে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে হিসাব যা আছে সম্পূর্ণ হিসাবটাই আপনাদেরকে দেখাচ্ছি। 1.2 ভাগ হচ্ছে 1.65, তারপরে আমাদের কত আসে 55.22। এই যে এখানে 55.22। এটা সামথিং একটু এদিক সেদিক হয়, কারণ আপনাদেরকে তো আমি বলছি যে এখানে এই যে এই সংখ্যাটাতে কিছু ছিল একটু অতিরিক্ত, এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, একটু এখানে দিচ্ছি এই সামথিং, এইগুলা কোনো কিছু না। যাই হোক, এই যে আপনারা যদি এইটাকে আমরা শতাংশ দিয়া কাটা দিয়া ভাগ করি, তাহলে কিন্তু মানে এই যে শতাংশ 1.65 শতাংশ 1 কাটা, এটাতে ভাগ করলে আমরা কাটা হয়ে যাইব। এবং এই সংখ্যাটারে টোটাল এই বর্গ ফুটটারে যদি আমরা আবার এই 720 দিয়া ভাগ করি, তাইলেও কিন্তু আমরা কাটা হয়ে যাব। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা দেখে আপনারা যারা জমি সংক্রান্ত জ্ঞান একটু আছে তারা বুঝতে পারছেন। আর একটা বিষয় বলি, যে এই ভিডিওটা দেখে যদি আপনারা বলেন যে আমরা শিক্ষকতা করব, মানে এখানে আমরা মাস্টার ডিগ্রি পেয়ে গেছি, তাইলে কিন্তু এটা ভুল। আসলে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আসলে যে জমি মাপার যে প্রসেস বা যে নিয়ম, সেই নিয়ম বা সিস্টেমটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, যে এই সিস্টেমে জমি মাপতে হয়। যদি এরকম চতুর্ভুজ আকারে জমি হয় এবং যদি জমিটা একটু আঁকা বাঁকাও হয়, তাহলেও কিন্তু আমি বলে দিয়েছি যে এইভাবে এইভাবে আপনারা মাপবেন। আর যদি আপনার ত্রিভুজ আকৃতির হয় বা অন্যান্য অ্যাঙ্গেল হয়, সেইগুলো ভিডিও পরবর্তীতে আসবে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করে পরবর্তী ভিডিওগুলো দেখে দিবেন। আজকে এবারের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।